আওয়ার এনভায়রনমেন্টের রেকর্ডিং হচ্ছে। আওয়ার এনভায়রনমেন্টের সেকেন্ড পার্টটা বের করো। আজকে অনেকটা পড়া আছে, এটা আজকে কভার করতেই হবে। আওয়ার এনভায়রনমেন্টের সেকেন্ড পার্ট। আচ্ছা, দেখো সেকেন্ড পার্টের যেটা ফার্স্ট টপিক, the sun provides energy for maintaining all the life on earth, এটা গোটাটা এমনি পড়বা এখান থেকে এত অবধি। তাহলে দেখো, আমরা অলরেডি জানি যে প্ল্যান্ট by the process of photosynthesis, by the process of photosynthesis food produce করে। এবার এই ফুডের মধ্যেই সানলাইটের এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে স্টোর হয়। সানলাইটের এনার্জি ফুডের মধ্যে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে স্টোর হয়। তারপরে যখন প্ল্যান্টকে হার্বিভোর খাচ্ছে, তখন এই কেমিক্যাল এনার্জিটা চলে যায় হার্বিভোরদের মধ্যে। হার্বিভোরকে যখন কার্নিভোর খাচ্ছে, তখন এই কেমিক্যাল এনার্জিটা চলে যায় কার্নিভোরদের মধ্যে। আর এই এনার্জি দিয়েই প্ল্যান্ট মানে প্রডিউসার, তারপরে হার্বিভোর, কার্নিভোর সবাই এই এই এনার্জিটা দিয়ে বেঁচে আছে। তাহলে সানলাইটের এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট একমাত্র প্রডিউসাররাই করতে পারে, মানে প্ল্যান্টরাই করতে পারে, কারণ ওদের মধ্যে এই এবিলিটি আছে, ক্লোরোফিল আছে জন্য। ক্লোরোফিল আছে জন্যই ওরা এই কনভার্সনটা করতে পারে, যে সানলাইটের এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারে। আর এই কেমিক্যাল এনার্জিটাই প্রডিউসার থেকে হার্বিভোর, হার্বিভোর থেকে কার্নিভোর এইভাবে যাচ্ছে। আর সেই এনার্জিটা দিয়েই সবাই বেঁচে আছে। গোটা আর্থে যত লিভিং থিংস যে বেঁচে আছে, সবাই এই এনার্জিটার উপরেই বেঁচে আছে। তার মানে আমরা সবাই কিন্তু সোলার এনার্জি দিয়েই বেঁচে আছি, হ্যাঁ কি না? ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সোলার এনার্জি দিয়েই বেঁচে আছে। তাই এই কথাটা লেখা আছে যে দ্য সান প্রোভাইডস এনার্জি ফর মেইনটেইনিং অল দ্য লাইফ অন আর্থ। এটা খুব একটা কঠিন ব্যাপার না বোঝা। তারপরে চলে আসো ট্রান্সফার অফ এনার্জি ইন ফুড চেন। এই যে এই ফুড চেনটা দিয়ে যে আমি এটা বুঝালাম, এইভাবেই সানলাইটের এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে ট্রান্সফার হচ্ছে প্ল্যান্ট মানে প্রডিউসার থেকে হার্বিভোর, হার্বিভোর থেকে কার্নিভোর, সবার মধ্যে ট্রান্সফার হচ্ছে। তাহলে সেইটা পড়বা হচ্ছে এইখান থেকে, দ্য ফুড চেন এখান থেকে এত অব্দি। যে ফুড চেনের মাধ্যমে কিভাবে সানের সোলার এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, সেটা এখানে বলা আছে। তো কেমিক্যাল এনার্জিটা বা সানলাইটের এনার্জিটা যে যাচ্ছে, এটা স্টেপ ওয়াইজ, কতগুলো স্টেপ ওয়াইজ হয় তোমাদের বইতে লেখা আছে এইভাবে। ফার্স্ট স্টেপ, কথা বলো না, রেকর্ডিং হচ্ছে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এরকম করে জিনিসটা বলা আছে। আর লাস্টে এটা রিলেটেড কিছু পয়েন্টস তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই জিনিসটা আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে বুঝাচ্ছি। আর তোমরা এই ছবিটা বের করে রাখবে, এই এই পিকচারটা বের করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুব আসে। আইদার লেভেলিং আসে, না হলে ড্রয়িং আসে। এনার্জি যখন ট্রান্সফার হয়, সেটা যতটা ইজি আমরা ভাবছি বা যতটা সিম্পল ভাবছি, ততটা সিম্পল না। এনার্জি ট্রান্সফারটা অতটা সিম্পল না। তো প্রথমে হচ্ছে যে মনে করো প্রডিউসার মানে প্ল্যান্ট,
সান থেকে, সানলাইটের থেকে যে এনার্জি এটা আসছে, সেই সানলাইটের মাত্র 1% ইউজ করতে পারে। বুঝতে পারলে? মাত্র 1%। মানে কথার কথা বলছি যে যদি সানলাইট সান থেকে 10,000 কিলো জুল এনার্জি আসে, তাহলে তার 1% মাত্র, তার মানে মাত্র 100 কিলো জুল এনার্জি প্ল্যান্ট ফটোসিনথেসিস করে ফুডের মধ্যে স্টোর করতে পারে। এই জিনিসটা একটু মাথায় রাখবে, মাত্র 1% প্ল্যান্ট ইউজ করতে পারে ফটোসিনথেসিসের সময়। তো এনিওয়ে, এইবার প্ল্যান্ট এই এনার্জিটা দিয়ে যে ফুডের মধ্যে যে কেমিক্যাল এনার্জিটা স্টোর করলো, ফুডের মধ্যে যে কেমিক্যাল এনার্জিটা স্টোর করলো, এই এনার্জিটা এবার প্ল্যান্ট নিজের কাজে কিছুটা লাগাবে। প্ল্যান্ট নিজের রেসপিরেশনের জন্য কিছুটা কাজে লাগাবে। রেসপিরেশন মানে কি? ফুডকে, ফুড মানে গ্লুকোজকে অক্সিজেন দিয়ে ব্রেকডাউন করে 38 মলিকিউলস অফ এটিপি তৈরি করা। আর তার সাথে যেটা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার তৈরি হবে, ওটা তো বাইরে বের করে দিবে, যাই হোক। তো এই নিজের রেসপিরেশনের জন্য মানে নিজের এনার্জির জন্য কাজে লাগাবে, 1 নাম্বার। 2 নাম্বার, নিজের গ্রোথের জন্য কাজে লাগাবে এই এনার্জির কিছুটা পার্ট, গ্রোথের জন্য কাজে লাগাবে, গ্রোথ রিপেয়ার, ঠিক এটার জন্য কাজে লাগাবে। 3 নাম্বার হচ্ছে আহ যে কোনো লিভিং অর্গানিজমের বডিতে সেলের ভিতরে যত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, যেগুলোকে বলা হয় মেটাবলিজম, সেলের ভিতরে যত কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এই যে প্রোটিন থেকে ফ্যাট তৈরি হচ্ছে, ফ্যাট থেকে এনজাইম তৈরি হচ্ছে, প্রোটিন দিকে হরমোন এনজাইম তৈরি হচ্ছে, এই যে যত কেমিক্যাল রিয়াকশন সবগুলোকে মেটাবলিজম বলে। আর যে রেসপিরেশন, এটাও একটা কেমিক্যাল রিয়াকশন, মেটাবলিজম এগুলো কেমিক্যাল রিয়াকশন। আর এগুলোর জন্য কিছু হিট প্রডিউস হয়, প্রত্যেকটা লিভিং অর্গানিজমের বডিতেই কিছুটা হিট প্রডিউস হয় সেলের মধ্যে। তা আর ওই হিটটাকে প্ল্যান্ট কি করে দিবে? বাইরে ছেড়ে দিবে। ওই হিটটাকে প্ল্যান্ট বাইরে ছেড়ে দেয়। তাহলে এবার বাঁচা কুচা যা এনার্জি, ওইটা যাবে হার্বিভোরদের মধ্যে। বাঁচা কুচা যা এনার্জি, ওটা যাবে হার্বিভোরদের মধ্যে। তার মানে প্ল্যান্ট যতটা ফটোসিনথেসিস করে ফুডের মধ্যে যতটা কেমিক্যাল এনার্জি স্টোর করছে, গোটাটা হার্বিভোরদের মধ্যে যায় না। প্ল্যান্ট নিজের রেসপিরেশনের জন্য কিছু কাজে লাগায়, গ্রোথ রিপেয়ারের জন্য কাজে লাগায়, মেটাবলিজমের জন্য কাজে লাগায়, কিছুটা আবার হিট এনার্জি, আননেসেসারি হিট এনার্জি তৈরি হয় যেটা ও লস্ট করে ফেলে। ঠিক আছে? তো স্যার এরকম করে কতটা এনার্জি খরচ হয়ে যায়? প্ল্যান্টের মধ্যে কতটা এনার্জি খরচ হয়ে যায়? 90% এনার্জি খরচ হয়ে যায়। তার মানে হার্বিভোরদের মধ্যে যায় মাত্র 10% এনার্জি। মানে প্ল্যান্টের বডিতে যতটা এনার্জি ছিল তার মাত্র 10% এনার্জি যাবে হচ্ছে হার্বিভোরদের মধ্যে। সেম ওয়েতে হার্বিভোরও নিজের রেসপিরেশন, তারপরে হচ্ছে গ্রোথ, রিপেয়ার, মেটাবলিজম, এসবের জন্য নিজের কাজের জন্য কিছুটা খরচ করবে। আর এই কেমিক্যাল রিয়াকশনের জন্য হার্বিভোরদের বডিতেও হিট প্রডিউস হবে, যেইটাকে ও বাইরে ছেড়ে দিবে। এখানেও হার্বিভোরের বডির এই যে 90% এখানেই খরচ হয়ে যাবে। তারপরে বাঁচাকুচা এনার্জি যাবে হচ্ছে স্মল কার্নিভোরদের মধ্যে। স্মল কার্নিভোর মানে মাত্র 10% যাবে হচ্ছে স্মল কার্নিভোরদের মধ্যে। সেম ওয়েতে স্মল কার্নিভোরের বডিতেও রেসপিরেশন, গ্রোথ, মেটাবলিজম, হিট, যেই হিটটাকে ও ছেড়ে দেবে, 90% এখানে ইউটিলাইজেশন বা আনইউজ থেকে গেল। বাঁচাকুচা 10% যাবে হচ্ছে লার্জ কার্নিভোর আর টপ কার্নিভোরদের মধ্যে। বাঁচাকুচা মাত্র 10% যাবে হচ্ছে টপ কার্নিভোরদের মধ্যে। কি বুঝতে পারলে জিনিসটা? তারপরে এর বডিতেও হিট, রেসপিরেশন, গ্রোথ, মেটাবলিজম এগুলোর জন্য খরচ হবে, সেই হিটটাকে ওরা বাইরে ছেড়ে দেবে। এই যে আনইউটিলাইজড হিট, প্রত্যেকটা লিভিং অর্গানিজমে যে আনইউটিলাইজড
আনইউজড হিট যেটা প্রত্যেকে ছেড়ে দিচ্ছে, এটাকে বলে কমিউনিটি হিট। এটাকে বলে হচ্ছে কমিউনিটি হিট। দেখো ওই পিকচারটাতে দেখো কমিউনিটি হিট লেখা আছে। এটা ইম্পর্টেন্ট কিন্তু। এই হিটটার কোনো ইউজ হয় না, এগুলো হচ্ছে ভেতরে বডির ভেতরে কেমিক্যাল রিয়াকশনের জন্য এই হিটটা তৈরি হয়, যেটা এমনি ছেড়ে দেই। এবার প্রত্যেকটা লিভিং অর্গানিজম যখন মারা যাবে বা ওদের ওয়েস্ট প্রোডাক্ট, মনে করো প্ল্যান্ট মারা গেল, প্ল্যান্টের ডেড বডি অর ওয়েস্ট প্রোডাক্ট, তারপরে হচ্ছে হার্বিভোর, তারপরে স্মল কার্নিভোর, তারপরে টপ কার্নিভোর, প্রত্যেকের যে ডেড বডি অর ওয়েস্ট প্রোডাক্ট, তার মধ্যেও তো কিছুটা এনার্জি আছে। যেমন ধরো প্ল্যান্টের ডেড বডির যে ডেড লিফ, ওর মধ্যেও তো একটু খাবার আছে, ওর মধ্যেও একটু এনার্জি আছে। বা একটা লিভিং ডেড অ্যানিমাল, ওর বডিতে যে প্রোটিন ফ্যাট যা আছে, ওর মধ্যে থেকেও তো কিছুটা এনার্জি আছে। বা মনে করো ওয়েস্ট মেটেরিয়াল, মনে করো গরুর গোবর, গরুর গোবরের মধ্যে একটু হলেও খাবারের এনার্জি থাকেই। তো এই ওয়েস্ট প্রোডাক্ট গুলো অর ডেড প্রোডাক্ট গুলো, ডেড বডির মধ্যে যা এনার্জি আছে, সেটা যখন ডিকম্পোজিশন হচ্ছে, তাহলে কিছুটা এনার্জি চলে যায় ডিকম্পোজারদের বডিতে, কিছুটা এনার্জি চলে যায় ডিকম্পোজারের বডিতে, কারণ ওরা এগুলোকে কনজিউম করে। কিন্তু ওরা এই গোটা এনার্জিটাকে কনজিউম করতে পারে না, কারণ ডিকম্পোজিশনের সময়ও হিট প্রডিউস হয়, ডিকম্পোজিশনের সময়ও হিট প্রডিউস হয়, যেই হিটটা আবার এই সেম ওয়েতে, যেই হিটটা আবার এই সেম ওয়েতে কমিউনিটি হিট হিসাবে, কমিউনিটি হিট হিসাবে এনভায়রনমেন্টে মিশে যায়, আনইউজ থেকে যায়। তাহলে এইটা হচ্ছে ট্রান্সফার অফ এনার্জি ইন এ ফুড চেন। এইভাবে এনার্জি ট্রান্সফার হয় একটা ফুড চেনের মধ্যে। গোটা এনার্জিটা কিন্তু পরের ট্রপিক লেভেলে পাস হয় না, পাস অন হয় না। অনেকটা এনার্জি, 90% এনার্জি রেসপিরেশন, গ্রোথ, রিপেয়ার, মেটাবলিজম, হিট, এই সব জায়গায় চলে যায়। বাঁচা গোচা 10% এনার্জি মাত্র যায় হচ্ছে হার্বিভোরদের মধ্যে। তাহলে এইগুলোই লেখা আছে স্টেপ ওয়াইজ, এগুলোই এখানে লেখা আছে হচ্ছে স্টেপ ওয়াইজ। ফার্স্ট স্টেপ যেটা বললাম, ওই যে প্ল্যান্ট মাত্র সানলাইটের মাত্র 1% এনার্জিকে ফটোসিনথেসিস করে ফুডের মধ্যে স্টোর করতে পারে, এটা এখান থেকে এত অব্দি পড়বে। দেখো এগুলো জিনিস পরীক্ষায় আসলে বানিয়ে ছোট করে লিখতে হবে, এগুলো গোটাটা লেখা যাবে না। সেকেন্ড স্টেপ, প্ল্যান্টকে যখন হার্বিভোর খাচ্ছে, তখন ওই ফুড এনার্জিটা চলে গেল হার্বিভোরদের মধ্যে। আর প্রত্যেকটাতেই বলেছি যে অনেকটা এনার্জি ওদের নিজস্ব কাজে লাগে। এই যে দেখো ভেরিয়াস মেটাবলিক অ্যাক্টিভিটিস, ওদের রেসপিরেশন, ওদের গ্রোথ। আবার কিছুটা এনার্জি যে রিমেন্স আনইউটিলাইজড, ওই যে হিট এনার্জি, সাম অফ দ্য এনার্জি, ওই যে হিট এনার্জি যেটা, সেটা আনইউটিলাইজড, এই যে হিট এনার্জি টু দ্য এনভায়রনমেন্ট, সেগুলো বাইরে ছেড়ে দেয়। এইটাই তো ড্র করলাম, এই যে। আচ্ছা আমারটাও পাঠিয়ে দেবো। এটা তো রেকর্ড, এটা তো রেকর্ডিং হচ্ছেই। হ্যাঁ ভিডিওটা তো দিয়েই দেবো, এটাও পাঠিয়ে দেবো। তারপরে হচ্ছে এটা হয়ে গেল সেকেন্ড স্টেপ, হার্বিভোরদের মধ্যে গেল। তারপরে থার্ড স্টেপ হচ্ছে কার্নিভোরদের মধ্যে যাবে, এটা এখান থেকে এতটা পড়বা। কার্নিভোর বা স্মল কার্নিভোর, সেখান থেকে লার্জ কার্নিভোর, এরাও ওই যে ইউটিলাইজ দিস এনার্জি ফর দেয়ার ভেরিয়াস মেটাবলিক অ্যাক্টিভিটিস, রেসপিরেশন, গ্রোথ। আর সাম অফ দ্য এনার্জি ওই যে আনইউটিলাইজ থেকে যায়, যেটাকে রিলিজ অ্যাট হিট এনার্জি হিসাবে বাইরে ছেড়ে দেয়। আর লাস্ট স্টেপ হচ্ছে ডিকম্পোজারের যে স্টেপটা, এই যে সাম অফ দ্য এনার্জি ফ্রম প্রডিউসার এন্ড কনজিউমার, সবার যখন মারা যায় তখন এই এনার্জিটা চলে যায় ডিকম্পোজারদের মধ্যে। এই যে ইট ইজ অলসো আনইউটিলাইজড ফর দ্য লাইফ প্রসেস অফ মাইক্রো অর্গানিজম কল ডিকম্পোজার। ডিকম্পোজার এই এনার্জির কিছুটা নিজেরা নিয়ে নেয়, আর বাকি বাদ বাকি আনইউটিলাইজড এনার্জি হিট এনার্জি হিসাবে এনভায়রনমেন্টে ছেড়ে দেয়। তাহলে এইভাবে হচ্ছে এনার্জি ট্রান্সফার হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এনার্জি ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। উই শুড রিমেম্বার দ্য ফলোইং পয়েন্টস অ্যাবাউট দ্য ট্রান্সফার অফ এনার্জি ইন দ্য ইকোসিস্টেম। এগুলো হচ্ছে থার্মোডাইনামিক্স এর ল গুলোই লেখা আছে বায়োলজিক্যাল টার্মে।
তোমরা থার্মোডাইনামিক্স এর ল গুলো কি জানো? তোমাদের কি আছে থার্মোডাইনামিক্স এর লজ অফ থার্মোডাইনামিক্স, যে কি এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, অনলি ক্যান বি কনভার্টেড ইনটু অ্যানাদার ফর্ম। হ্যাঁ, যে ওই সেম কথাই লেখা আছে কিন্তু বায়োলজিক্যাল টার্মে, যে এনার্জি ইজ নট ক্রিয়েটেড ইন ইকোসিস্টেম, এনার্জি ইজ অনলি কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। এই যেমন মনে করো প্ল্যান্ট যখন ফটোসিনথেসিস করছে তখন লাইট এনার্জিকে ফুডের মধ্যে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে, তারপরে ওই ফুডটাকে যখন আমরা খাচ্ছি আমাদের বডিতে ওই কেমিক্যাল এনার্জিটা ঢুকে যাচ্ছে, আমরা ওই এনার্জি দিয়ে কি করছি, যেরকম ধরো রানিং যখন করছি ওই কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে কাইনেটিক এনার্জিতে, তারপরে বডির ভেতরে যখন দৌড়াদৌড়ি করছি বডি হিট তৈরি হচ্ছে, তার মানে ওই কেমিক্যাল এনার্জিটা কনভার্ট হচ্ছে হিট এনার্জিতে। এনার্জি শুধুমাত্র কনভার্সন হয় কিন্তু ক্রিয়েটেড অর ডিস্ট্রয় করা যায় না, যা এনার্জি ওটা এনভায়রনমেন্টে মিশে যায়। আর সেকেন্ড ল হচ্ছে যে গোটা একটা সিস্টেমকে, যেমন ধরে নাও গোটা আর্থে যে লাইফ আছে, লাইফ তো একটা সিস্টেম, বায়োলজিক্যাল সিস্টেম, তো একটা সিস্টেমকে কন্টিনিউ রাখার জন্য তোমাকে এনার্জি ট্রান্সফারটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, যে দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রপিক লেভেল অফ অর্গানিজম টু দ্য নেক্সট ট্রপিক লেভেল ইন এ ফুড চেইন। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, দেখো নেক্সট তো এবার বলেছে কি যে দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রপিক লেভেল অফ ওয়ান অর্গানিজম টু নেক্সট ট্রপিক লেভেল। যেমন কথা বলা থামাও। যেমন মনে করো প্ল্যান্টের থেকে এনার্জিটা ডিয়ার এর মধ্যে যখন যাচ্ছে, ডিয়ার থেকে লায়নের মধ্যে যাচ্ছে, এই মানে এনার্জি ট্রান্সফারটা কন্টিনিউয়াস থাকতে হবে। মানে ইনডাইরেক্টলি বলেছে সান থেকে কন্টিনিউয়াসলি এনার্জি সাপ্লাই চলতে থাকতে হবে। সান থেকে প্ল্যান্টে আসবে, প্ল্যান্ট থেকে ডিয়ারে যাবে, ডিয়ার থেকে লায়নে যাবে, তারপরে এরা যখন মারা যাবে আবার নতুন করে প্ল্যান্ট হবে, সেখান থেকে আবার সান, সান থেকে আবার এনার্জি আসবে, মানে কন্টিনিউয়াস ওয়েতে এই এনার্জি সাপ্লাই আর এনার্জি ট্রান্সফারটা দিতে থাকতে হবে। এটা হচ্ছে সেকেন্ড জিনিস মাথায় রাখতে হবে। টপিক লেভেল মানে কেন যে বলেছিলাম হার্বিভোর কার্নিভোর, তোমার প্রোডিউসার হার্বিভোর কার্নিভোর এগুলো এক একটা লেভেলকে, ফুড চেনের এক একটা লেভেলকে টপিক লেভেল বলে, আগের দিনই তো বললাম। আচ্ছা, সেকেন্ড যেটা পয়েন্ট, থার্ড যেটা পয়েন্ট, at each trophic level of organism some of the energy is utilized by the organism for their metabolic activities like respiration and growth। এই যে যেমন বললাম যে 90% এনার্জি এখানেই খরচ হয়ে যায়, এই যে যেখানে আমি বললাম এই যে হিট, রেসপিরেশন, গ্রোথ, মেটাবলিজম, ওরা নিজেদের কাজে লাগায় অনেকটা এনার্জি। আর ফোর্থ পয়েন্টে দেখো লেখা আছে আর অনেকটা এনার্জি আনইউটিলাইজ থেকে যায়, যেটা হিট এনার্জি হিসাবে লস্ট হয়ে যায়। দেখো ফোর্থ পয়েন্টে এটাই লেখা আছে, এ পার্ট অফ দ্য এনার্জি, এ পার্ট অফ দ্য এনার্জি অ্যাট ইচ টপিক লেভেল, সেটা যেটাই হোক প্রোডিউসার হার্বিভোর কার্নিভোর, is utilized for the functioning of the decomposer। ও সরি, এটা ডিকম্পোজারদেরটা লেখা আছে নিচের দিকে, যেটা চলে গেল। আর ফিফথ পয়েন্টে যে লেখা আছে যেটা আমি আগে বললাম, there is a loss of energy at each trophic level transfer in various trophic level of organism which goes into the environment and remains unutilized, যেটা ওই হিট এনার্জিটার কথা বলা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, সেটা তোমরা এখান থেকে প্রথম থেকে এতটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিবে। এই যে পার্ট অফ দ্য এনার্জি অ্যাট ইচ ট্রপিক লেভেল ইজ ইউটিলাইজড ফর দ্য ফাংশনিং অফ দ্য ডিকম্পোজার। এই যে ডিকম্পোজার, যখন ওরা মারা যাচ্ছে, বা এই যে যখন ওরা মারা যাচ্ছে তখন ওদের
ডেড বডি, তারপরে ওয়েস্ট প্রোডাক্ট, এগুলোকে ডিকম্পোজ করার জন্য এনার্জি লাগে। তো কিছুটা এনার্জি ডিকম্পোজারদের বডিতে চলে গেল, আর বাদ বাকি এনার্জি হিট এনার্জি হিসাবে লস্ট হয়ে গেল। এটা হচ্ছে 4th নাম্বার পয়েন্ট, আর এইটা হচ্ছে 5th নাম্বার পয়েন্ট। এই যে 5th নাম্বার পয়েন্ট হিট এনার্জি চলে গেল, এটাও 5th নাম্বার পয়েন্টের মধ্যে পড়বে। এই যে যেই এনার্জিটা, এই যে এই হিট এনার্জি যেগুলো হচ্ছে তোমার বাইরে বেরিয়ে যাচ্ছে কমিউনিটি হিট হিসাবে, প্রত্যেকটা ট্রপিক লেভেলে যে হিট এনার্জিটা বাইরে বেরিয়ে যাচ্ছে আনইউটিলাইজড যে থেকে যাচ্ছে, সেগুলো হচ্ছে 5th পয়েন্টে লেখা আছে। তাহলে এক এগুলো হচ্ছে এই যে এখান থেকে মার্ক করবে, উই শুড রিমেম্বার দ্য ফলোইং পয়েন্টস অ্যাবাউট দ্য ট্রান্সফার অফ এনার্জি ইন ইকোসিস্টেম। 1 2 3 4 5। নেক্সট চলে আসা হচ্ছে ফ্লো অফ মেটেরিয়াল ইন ইকোসিস্টেম ইজ সাইক্লিক বাট ফ্লো অফ এনার্জি ইজ ইউনিডাইরেকশনাল। এই পয়েন্টটা এর আগের দিনও আমি ডিসকাস করেছিলাম যে এনার্জির ফ্লোটা ইউনিডাইরেকশনাল বাট মেটেরিয়ালস এর ফ্লোটা কিন্তু সাইক্লিক। তো প্ল্যান্ট যখন ফটোসিনথেসিস করছে তখন মেটেরিয়াল কি কি নিচ্ছে? মেটেরিয়াল তিনটা জায়গার থেকে নেয়, এয়ার থেকে নেয়, সয়েল থেকে নেয়, আর ওয়াটার থেকে নেয়। তিন জায়গা থেকে ও মেটেরিয়াল নেয়। এয়ার থেকে কি নেয়? কার্বন ডাই অক্সাইড। সয়েল থেকে ওয়াটারও নেয়, প্লাস সয়েল থেকে অনেক রকমের নিউট্রিয়েন্টস যেরকম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোও নেয়। আর সান থেকে কি নিচ্ছে? সান থেকে নিচ্ছে হচ্ছে এনার্জি। আর এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার এগুলো সব নিচ্ছে সয়েল থেকে। কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার এটা দিয়ে এই এনার্জিটাকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফুড প্রডিউস করছে। তারপরে যখন এই এনার্জিটা যাচ্ছে প্ল্যান্ট থেকে, যখন হার্বিভোরদের মধ্যে যাচ্ছে, হার্বিভোরদের মধ্যে দুটা জিনিসই যাচ্ছে। কি কি? হার্বিভোরদের মধ্যে এনার্জিটাও যাচ্ছে, আবার হার্বিভোরদের মধ্যে এই মেটেরিয়ালস গুলোও যাচ্ছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন, এগুলোও যাচ্ছে, কিন্তু তার মানে মেটেরিয়ালসও যাচ্ছে। হার্বিভোরকে যখন কার্নিভোর খাচ্ছে, তখন কার্নিভোরদের মধ্যেও দুটো জিনিসই যাচ্ছে, ফুডের থ্রু এনার্জিও যাচ্ছে, আবার মেটেরিয়ালসও যাচ্ছে। কিন্তু যখন ওরা মারা যাচ্ছে, মনে করো প্ল্যান্ট যখন মারা যাচ্ছে বা ওদের ওয়েস্ট প্রোডাক্ট, হার্বিভোর যখন মারা যাচ্ছে, কার্নিভোর যখন মারা যাচ্ছে, মানে ওদের যখন ডিকম্পোজ হচ্ছে, ডিকম্পোজিশন যখন হচ্ছে, তখন যেখান থেকে যা যা জিনিস নিয়েছিল সেগুলো ওখানেই ব্যাক করে চলে যায়। সয়েল থেকে যা নিয়েছিল, সয়েল থেকে যা নিয়েছিল সেগুলো সয়েলে চলে যাচ্ছে, ওয়াটার থেকে যা নিয়েছিল তা ওয়াটারে চলে যাচ্ছে। প্লাস হার্বিভোররা যখন ব্রিদিং আউট করে তখন কার্বন ডাই অক্সাইড ছাড়ে, কার্নিভোররাও কার্বন ডাই অক্সাইড ছাড়ে, ইভেন প্ল্যান্টও কার্বন ডাই অক্সাইড ছাড়ে। তো এয়ার, সয়েল অ্যান্ড ওয়াটার থেকে যা যা মেটেরিয়াল নিয়েছিল সব ব্যাক হয়ে যাচ্ছে, কিন্তু ডিকম্পোজিশন হওয়ার পরে ওদের ডেড বডির মধ্যে যে এনার্জিটা ছিল, সেই এনার্জিটা কি আর ব্যাক করে সানে যায়? না। ওটা এই এই একটা ওয়েতেই গেল, প্ল্যান্ট থেকে হার্বিভোর, হার্বিভোর থেকে কার্নিভোর, অর প্ল্যান্ট হার্বিভোর অর কার্নিভোর থেকে ডিকম্পোজারের মধ্যে গেল, কিন্তু ওটা ব্যাক করে সানে আর যায় না। তাই মেটেরিয়ালস এর ফ্লো গুলো হচ্ছে সাইক্লিক, বাট এনার্জির ফ্লোটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, একটা দিকেই, ওটা ব্যাক করে আর সানে যায় না। তাই এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এইটা পরীক্ষায় খুব আসে, তাই পাশে একটা স্টার দিয়ে রাখবে যে মেটেরিয়ালস এর ফ্লো হচ্ছে সাইক্লিক বাট এনার্জির ফ্লো হচ্ছে ইউনিডাইরেকশনাল। মেটেরিয়ালসটা পড়বে এখান থেকে এতটা, আর এনার্জিটা পড়বে এখান থেকে এতটা। আচ্ছা, নেক্সট চলে আসা হচ্ছে 10% ল। এটার পাশেও তিনটে স্টার দিয়ে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, এটার থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু আসেই। 10% ল, লটা হচ্ছে এখান থেকে এতটা, এই বোল্ড করে লাইনটা। আর যে সায়েন্টিস্টটা বলেছিল সেই সায়েন্টিস্টটার নাম হচ্ছে রেইমন্ড লিন্ডম্যান।
সায়েন্টিস্টটার নাম হচ্ছে রেইমন্ড লিন্ডম্যান। দেখো 10% লতে কি বলা আছে, সান থেকে যখন এনার্জি প্রডিউসারের মধ্যে আসে মানে প্ল্যান্টের মধ্যে আসে, তখন মাত্র 1% ওরা অ্যাবজর্ব করে ফটোসিনথেসিস করতে পারে। আমি এটা আগেই বললাম, একটু আগেই বললাম। কিন্তু প্ল্যান্ট থেকে যখন মনে করো ইনসেক্টের মধ্যে যাচ্ছে, মাত্র 10% যায়। তাহলে স্যার 90% কোথায় গেল? 90% কোথায় গেল বলো? একটু আগেই তো বললাম ওদের, হ্যাঁ, হিট, রেসপিরেশন, গ্রোথ, মেটাবলিজম, এগুলোতে চলে গেল। মাত্র 10% যাবে হচ্ছে ইনসেক্টের মধ্যে। তাহলে ইনসেক্ট থেকে যখন ফ্রগের মধ্যে যাচ্ছে, মাত্র 10% যাচ্ছে। ফ্রগ থেকে যখন স্নেকের মধ্যে যাচ্ছে, তখন 10% যাচ্ছে। আর স্নেক থেকে যখন হকের মধ্যে যাচ্ছে, তখনও মাত্র 10% যাচ্ছে। তার মানে 90% করে কমতে আছে। -90%, -90%। প্রত্যেকটা টপিক লেভেলে 90% করে কমতে আছে, মাত্র 10% করে যাবে। তো সাপোজ সান থেকে, আমি বলছি 1 লাখ কিলো জুল, 1 লাখ কিলো জুলেও থাকতে পারে, ক্যালোরিতেও থাকতে পারে। 1 লাখ কিলো জুল এনার্জি আসলো, তাহলে প্ল্যান্টের মধ্যে কতটা প্ল্যান্টের মধ্যে প্ল্যান্ট কতটা এনার্জি ফুডের মধ্যে স্টোর করবে? তাহলে 1 লাখের 1% কত হয়? 1% মানে 1/100, তাই কি না? তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 1000, 1000 কিলো জুল প্ল্যান্টের মধ্যে স্টোর হলো। এবার প্ল্যান্ট থেকে যখন ইনসেক্টের মধ্যে যাবে, তখন যাবে এর 10%, মানে 1000-এর 10%। 1000-এর 10% মানে 10/100, মানে বেসিক্যালি 1/10 দিয়ে মাল্টিপ্লাই করা, বা বলতে গেলে 10 দিয়ে ডিভাইড করা। তাহলে কত হচ্ছে? 100। তারপরে ইনসেক্টের মধ্যে যাবে, ইনসেক্ট থেকে ফ্রগের মধ্যে যাবে 100-এর 10%, তাই কি না? তাহলে 100-এর 10% মানে 10 কিলোজুল। স্নেকের মধ্যে যাবে 10 কিলোজুলের 10%, মানে 10 × 10/10/100, তার মানে মাত্র যাবে 1। আর স্নেক থেকে যখন হকের মধ্যে যাবে, তার 10%, মানে 1 × 10/100, মানে 0.1 কিলোজুল। এইটা হচ্ছে হিসাবটা। তো বেসিক্যালি যখন, দেখো, এগুলো সব মুছে দিচ্ছি, একটা শর্টকাট শিখে দিই। যে যখন, দেখো 1% আমরা কিভাবে বের করি? যে এনার্জিটা আছে তাকে 1/100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাই তো? 1/100 দিয়ে মাল্টিপ্লাই করা মানে বলতো 100 দিয়ে ডিভাইড করা না? তাহলে যখন সান থেকে যখন প্ল্যান্টের মধ্যে হিসাবটা করছি, সান থেকে যখন প্ল্যান্টের মধ্যে হিসাব করছি নিচের দিকে, তখন 100 দিয়ে ডিভাইড করব। বুঝতে পারলা? আর যদি তোমাকে উল্টা দিকে বের করতে বলে, মানে প্ল্যান্ট থেকে যদি সানেরটা বের করতে বলে, যে প্ল্যান্টের মধ্যে এতটা এনার্জি আছে, তাহলে সানের থেকে কতটা এসছে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। উল্টা দিকে বের করতে হলে মাল্টিপ্লাই করব। আর যখন ফুড চেনের মধ্যে ঢুকে গেল, মানে প্ল্যান্ট থেকে ইনসেক্ট, ইনসেক্ট থেকে ফ্রগ, তখন এই দিকে যখন যাচ্ছি, তখন 10%, মানে 10/100 দিয়ে মাল্টিপ্লাই করা, তাই কি না? এবার দেখো তো, 10/100 মানে 1/10, তাই কি না? মানে বেসিক্যালি বলতে গেলে 10 দিয়ে ডিভাইড করা হচ্ছে। বুঝতে পারলা কথাটা? তাহলে এই দিকে যখন বের করছি, এই যে এই দিকে ফ্লোটা যখন এই দিকে হচ্ছে, ফুড চেনের ভিতরে ফ্লোটা যখন এই দিকে যখন হিসাব করব, 10 দিয়ে ডিভাইড করবা। আর যদি উল্টা দিকে বের করতে বলে, তখন 10 দিয়ে মাল্টিপ্লাই করবা। তো সান থেকে শুধু 100 দিয়ে ডিভাইড আর মাল্টিপ্লাই, আর ফুড চেনের মধ্যে 10 দিয়ে ডিভাইড আর মাল্টিপ্লাই। বুঝতে পারলা? এটা শর্টকাটে করা যাবে। তো সাপোজ, তোমাকে বলা হলো
যে একটা এরকম ফুড চেন আছে, এই ফুড চেনে ফ্রগের মধ্যে 276 কিলো জুল বা কিলো ক্যালোরি এনার্জি আছে। হুম, তাহলে হকের মধ্যে কতটা এনার্জি যাবে, প্ল্যান্টের মধ্যে কতটা এনার্জি ছিল, সান থেকে কতটা এনার্জি এসছে, পারবা? দেখো যদি এই দিকে যাই, আমি কি শিখালাম, 10 দিয়ে ডিভাইড করবা, তাহলে 276 ডিভাইড 10 কত হয়, 27.6। আবার এখান থেকে যখন হকে যাবা আবার 10 দিয়ে ডিভাইড করবা, তাহলে কত হয়, তাহলে কত হয়, 10 দিয়ে ডিভাইড করলে পয়েন্ট এক ঘর বাঁ দিকে চলে আসে না, তাহলে 2.76। আর যদি এই দিকে বের করতে চাও উল্টা দিকে, তাহলে 10 দিয়ে কি করব, মাল্টিপ্লাই। তাহলে এখানে আছে 276, তাহলে এখানে কত হবে 2760। আর এখান থেকে এখানে কত হবে 27600। আর যদি উল্টা দিকে বের করতে চাই, আবার সান থেকে কত এসছে জিজ্ঞাসা করেছে, তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে, তাহলে কত হয় 2760000। বুঝতে পারলা কি শর্টকাটে, পারবা তো এগুলা? এটাই হচ্ছে 10% ল। 10% ল যে অ্যাকর্ডিং টু 10% ল, only 10% of the energy entering a particular trophic level of organisms is available for transfer to next higher trophic level. মাত্র 10%ই যায় পরের ট্রপিক লেভেলে, হায়ার ট্রপিক লেভেলে মাত্র 10% যায়। এটা 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 তো ফার্স্ট প্যারাটা মেটেরিয়ালস, ফার্স্ট প্যারাটা হচ্ছে মেটেরিয়ালস এর ফ্লোটা, আর সেকেন্ড প্যারাটা হচ্ছে এনার্জির ফ্লোটা। মেটেরিয়ালস এর ফ্লো সাইক্লিক, এনার্জির ফ্লো হচ্ছে ইউনিডাইরেকশনাল। আর 10% লটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, আর সায়েন্টিস্টের নামও কিন্তু মনে রেখো। তারপরে এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ 1000 জুল অফ লাইট এনার্জি এমিটেড বাই সান। 1000 জুল সান থেকে এলো, এটা এখান থেকে এতটা ব্র্যাকেট করে দেওয়া হয়, যে এতটা, ফিগার 25 পর্যন্ত। ভেরি ইজি, মার্ক করেছো? হ্যাঁ, সাপোজ থেকে এই যে এতটা। তো দেখো বলেছে যে সান থেকে 1000 জুল এলো, এই যে সান থেকে 1000 জুল এলো, তাহলে প্ল্যান্টের মধ্যে কত স্টোর হবে। আমি বলেছি যখন সান থেকে হিসাব করবে তখন 100 দিয়ে, আর যখন ফুড চেনের মধ্যে হিসাব করবে তখন 10 দিয়ে। যখন সোজা পথে আসছো তখন ডিভাইড, যখন উল্টা দিকে যাবে তখন মাল্টিপ্লাই। তাহলে এটা সোজা পথেই আসছে, সান থেকে আসছে প্ল্যান্টের মধ্যে, তাহলে 1000-এর 1% মানে 100 দিয়ে ডিভাইড কত হয় 10, এই যে 10 জুল। এবার যখন এইদিকে যাচ্ছ 10% মানে 10 দিয়ে ডিভাইড, তাহলে 10 কে 10 দিয়ে ডিভাইড করলে কত হয় 1 জুল। 1 কে আবার 10 দিয়ে ডিভাইড করলে কত হয় 0.1 জুল। এগুলো ইজি, এগুলো এমসিকিউ তেই আসবে, তাই বেশিরভাগ এগুলো এমসিকিউ তে আসবে এই ক্যালকুলেশন গুলো। আচ্ছা, তারপরে মনে করো এটা একটা স্যাম্পল প্রবলেম দেওয়া আছে, যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাভেলেবল টু লাই অন ইন দ্য ফলোইং ফুড চেইন ইফ প্ল্যান্টস হ্যাভ 20,000 জুল অফ এনার্জি। প্ল্যান্টের মধ্যে 20,000 জুল এনার্জি, 20,000 জুল অফ এনার্জি অ্যাভেলেবল ফ্রম সান। তাহলে প্ল্যান্টের মধ্যে আছে 20,000, না সরি, সান থেকে আসলো 20,000, সান থেকে আসলো 20,000 অ্যাভেলেবল ফ্রম সান। তাহলে 20,000-এর এই দিকে আসছি, সান থেকে হিসাব কি দিয়ে হবে 100 দিয়ে ডিভাইড, তাহলে 100 দিয়ে ডিভাইড করলে কত হয় 200। আর প্ল্যান্ট থেকে যখন ডিআর যাচ্ছে তখন 10 দিয়ে ডিভাইড, তাহলে কত হচ্ছে 20। ডিআর থেকে যখন লায়নে যাবে আবার 10 দিয়ে ডিভাইড, মানে কত হচ্ছে 2। এই যে দেখো 2 জুল। কোশ্চেনটা ভালো করে পড়বা, দেখো আমি এখানে প্ল্যান্টের মধ্যে 20,000 জুল নেই, বলেছে ফ্রম সান, অ্যাভেলেবেল ফ্রম সান, তার মানে সান থেকে 20,000 এসছে। আর প্ল্যান্ট কি তাহলে 20,000 এনার্জি স্টোর করতে পারবে, তার 1% করতে পারবে। সেকেন্ড, এটাও একটা দেওয়া আছে, দেখো স্যাম্পল প্রবলেম 2টা, যে calculate consider the following food chain, if in this chain 100 জুল of energy is available at the producer level। ও এখানে বলেই দেওয়া আছে প্রডিউসার কে গ্রাস,
তাহলে গ্রাসে আছে 100, তাহলে মাইসে কত যাবে 10 দিয়ে ডিভাইড, তার মানে হলো 10। আর স্নেকে কত যাবে 10 দিয়ে ডিভাইড মানে 1। আর পিককে কত যাবে 10 দিয়ে ডিভাইড মানে 0.1। এই যে চলে আসলো 0.1 জুল। বুঝতে পারছো তো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চন আছে, বাই দ্য নাম্বার অফ ট্রপিক লেভেল ইন এ ফুড চেইন ইজ লিমিটেড। বাই দ্য নাম্বার অফ ট্রপিক লেভেল ইন এ ফুড চেইন ইজ লিমিটেড। সাপোজ গ্রাস কে খাচ্ছে মাইস, মাইস কে খাচ্ছে স্নেক, স্নেক কে খাচ্ছে পিকক, পিকক কে আর কেউ খাচ্ছে না, কেন? মানে 3টা 4টাকে হাইয়েস্ট 5টা ট্রপিক লেভেলে গিয়েই শেষ। আরো একটা এক্সাম্পল দিই, সাপোজ মনে করো গ্রাস, গ্রাস কে খাচ্ছে ডিয়ার, ডিয়ার কে খাচ্ছে টাইগার। তো ভগবান টাইগারের থেকেও বড় আরো কোনো অ্যানিমাল কেন বানালো না যে টাইগারকে খাবে? কথাটা বুঝতে পারলে জিনিসটা? তো 3টা, এই যে মনে করো এখানে 1 2 3টাতেই শেষ, এখানে কয়টাতে শেষ 1 2 3 4টাতে শেষ, খুব বেশি হলে 5টা করা যাবে। তো এরকম লিমিটেড কেন? ট্রপিক লেভেল লিমিটেড কেন? ইয়েস, এরকম মাত্র 10% করে যাচ্ছে, মানে -90% হচ্ছে, তাই তো? 90% করে মাইনাস হতে হতে যাচ্ছে, মাত্র 10% ইজ অ্যাভেলেবেল। তা পিককের মধ্যে এত কম এনার্জি, হুইচ ইজ নট, হুইচ ইজ নট সাফিসিয়েন্ট অর হুইচ ইজ ইনসাফিসিয়েন্ট টু সাস্টেন লাইফ। মানে এ পিকককে যদি কেউ খায় বা টাইগারকে যদি কেউ খায়, তাহলে সে অতটা এনার্জি আর পাবেই না। 90% মাইনাস করে সে আরো 10% পাচ্ছে, মানে খুবই কম এনার্জি পাচ্ছে। দ্যাট মাচ এনার্জি ইজ ইনসাফিসিয়েন্ট টু সাস্টেন লাইফ। এত কম এনার্জি দিয়ে লাইফ মানে কোনো কিছু বেঁচে থাকবে না। সেই জন্য এর পরে আর কোনো মেম্বার নেই যে টাইগারকে খাবে বা পিকককে খাবে। ন্যাচারালি বলছি, ন্যাচারালি। এরকম কিছু কিছু কেসও আছে, যেরকম মনে করো শিয়াল টাইগারকে, অনেকগুলো শিয়াল বা ফক্স মিলে টাইগারকে শিকার করে খেলো, বা হায়না টাইগারকে শিকার করে খেলো, ওল্ড টাইগারকে বা টাইগারের বাচ্চাকে খেয়ে নিলো। ওগুলো আনন্যাচারাল, ওগুলোকে আমরা ধরছি না, ওগুলো ধরলে অনেক কমপ্লেক্স হয়ে যাবে ব্যাপারটা। ন্যাচারালি আমরা যদি হিসাব করি তাহলে কিন্তু দেখবো যে 3 4টা ট্রপিক লেভেলের পরে কিন্তু আর নেই, বা 5টা ট্রপিক লেভেলের পরে আর কেউ নেই বড়। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন করি, যে সাপোজ মনে করো গ্রাসের মধ্যে আছে 100, তাহলে ডিয়ার এর মধ্যে যাবে ডিভাইড 10 মানে 10, আর টাইগারের মধ্যে যাবে ডিভাইড 10 মানে 1 জুল অফ এনার্জি। এটা একটা এক্সাম্পল দিলাম। তাহলে স্যার টাইগারের মধ্যে এত কম এনার্জি যাচ্ছে, তাহলে হোয়াই টাইগার ইজ স্ট্রঙ্গার দেন ডিয়ার? টাইগারের মধ্যে যদি এত কম এনার্জি যায়, তাহলে হোয়াই টাইগার ইজ স্ট্রঙ্গার দেন ডিয়ার? বা যদি আমি এখানে দেখি যে পিকক এর মধ্যে 0.1 জুল, স্নেকের মধ্যে 1 জুল, তাহলে পিকক স্নেককে যেহেতু খাচ্ছে মানে পিকক স্ট্রঙ্গার, হোয়াই? যদি ওর মধ্যে এত কম এনার্জি থাকে তাহলে পিকক কি করে স্ট্রং হয়ে গেল? অনেকগুলো করে খাচ্ছে। ইয়েস, এটাই রাইট অ্যান্সার। অ্যাপেটাইট বেশি। যে ডিয়ার যতগুলো না গ্রাস খেয়ে যতটা এনার্জি খাচ্ছে, টাইগার তার থেকে বেশি, ডিয়ারের মাংস খেয়ে তার থেকে বেশি এনার্জি কনজিউম করছে। কথাটা বুঝতে পারলা? যে ওদের অ্যাপেটাইটটা বেশি জন্য ওরা স্ট্রঙ্গার। প্লাস ইভলিউশন তো আছেই, এনভায়রনমেন্ট ওদেরকে ওই রকম ভাবে বানিয়েছে। তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এখান থেকে এত অব্দি ভেরি ইম্পর্টেন্ট, এই হোয়াই দ্য নাম্বার অফ ট্রপিক লেভেল ইন এ ফুড চেইন ইজ লিমিটেড। আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা দুটো খুব ইম্পর্টেন্ট টপিকে আসবো, একটা হচ্ছে বায়ো কনসেন্ট্রেশন, আর একটা পড়বো বায়ো ম্যাগনিফিকেশন। এরপর এই পরের পেজে আছে বায়ো ম্যাগনিফিকেশনটা। দেখো, বায়ো কনসেন্ট্রেশন জিনিসটা কি? এই যে আমরা যে এই যে এদিকে দেখো, আমরা যে হার্মফুল কেমিক্যাল গুলো ইউজ করি, যেমন ডিডিটি পেস্টিসাইড হিসাবে, এই যে দেখো পেস্টিসাইড স্প্রে করছে, ডিডিটি, এরকম হার্মফুল যে পেস্টিসাইড গুলো যে আমরা স্প্রে করছি,
এগুলো এই ডিডিটি টাইপের পেস্টিসাইড গুলো আনডাইজেস্টেবল, এক কথা এগুলো ডাইজেস্ট হয় না। 2 নাম্বার, এগুলো ডিকম্পোজিশনও হয় না, প্লাস্টিকের মতো এগুলো মাটির মধ্যেই থেকে যায়। আর না হলে যদি বডিতে ঢোকে তাহলে বডির মাসেলে আর ব্লাডের মধ্যেই থেকে যায়। তো মনে করো ক্রপ, তো ক্রপের মধ্যে পেস্টকে মারার জন্য পেস্টিসাইড হিসাবে আমি মনে করো ডিডিটি স্প্রে করলাম। এবার এই ডিডিটি গুলো ক্রপের গায়ে তো লেগে আছে, প্লাস এই ডিডিটি গুলো সয়েলের মধ্যেও চলে যায়, জলের সাথে মিশে সয়েলের মধ্যেও চলে যায়। মন দিয়ে বোঝো। এবার সয়েলের মধ্যে যে ওয়াটার আছে, এই ওয়াটারের মধ্যে এই ডিডিটি মিক্স হয়ে গেল, তাহলে ক্রপের বাইরেও লেগে আছে ডিডিটি, প্লাস ক্রপ যখন রুট দিয়ে ক্রপ যখন রুট দিয়ে ওয়াটারকে অ্যাবজর্ব করবে তখন ক্রপের বডির ভিতরেও ঢুকে গেল ডিডিটি। বাইরেও ডিডিটি আছে, ভিতরেও ডিডিটি ঢুকে গেল যখন সয়েল থেকে ওয়াটারকে অ্যাবজর্ব করছে তখন। এবার সাপোজ ক্রপকে মনে করো ইনসেক্ট খাচ্ছে, মনে করো ক্রপের সিড খেলো বা ক্রপের যে লিফ আছে লিফের স্যাপটা খেলো, তাহলে কি ইনসেক্টের বডিতে ডিডিটি ঢুকে গেল। এবার এই ডিডিটি ইনসেক্টের বডি, এই ডিডিটিকে ইনসেক্টের ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টও করতে পারবে না। আর যদি ইনসেক্টের ফিকাল ম্যাটার দিয়ে ডিডিটি বাইরে বেরিয়েও যায় তাও ওটা ডিকম্পোজিশনও হবে না, তাহলে এটা ইনসেক্টের বডিতেই থেকে গেল ডিডিটিটা। ইনসেক্টকে যখন ফ্রগ খাচ্ছে, ফ্রগের বডিতে সেম ওয়েতে ডিডিটি ঢুকে গেল। ফ্রগকে যখন স্নেক খাচ্ছে, স্নেকের বডিতেও ঢুকে গেল। আর স্নেককে যখন হক খাচ্ছে, হকের বডিতেও ডিডিটি ঢুকে গেল। এইবার আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার বলো, এমনি কমন সেন্স, যে ক্রপ, ইনসেক্ট, ফ্রগ, স্নেক, হক, কার বডিতে ডিডিটির অ্যামাউন্ট সব থেকে বেশি হবে? কেন? না, সেটা না। আচ্ছা, প্রথমে আমি যে জিনিসটা যে বলি এটার অ্যান্সারটা দিচ্ছি আগে। এই যে প্রত্যেকের বডিতে যে ডিডিটি জমা হচ্ছে, কনসেন্ট্রেট হচ্ছে, এই হার্মফুল কেমিক্যাল কনসেন্ট্রেট হওয়াকে বায়ো কনসেন্ট্রেশন বলে। ভেরি ইম্পর্টেন্ট এগুলো। শুধুমাত্র এই যে অ্যাকুমুলেশনটাকে, accumulation of harmful chemical and such as pesticide in the living organism like plant and animal and human unknowingly through the food chain is called bioconcentration of pesticide. এই যে এইটা এখান থেকেও পড়বা ডিটেলসে, এই যে এখান থেকে এই যে এতটা পড়বে, এই এতটা ডিটেলসটা এখান থেকে এতটা। আবার দেখিয়ে দিচ্ছি, ডেফিনেশন এইটা, ডিটেলসটা পড়বে, এক্সপ্লেনেশনটা পড়বে এই যে এখান থেকে এই যে এতটা। কারণ এগুলো ডাইজেস্ট হয় না তো, মাসেলের মধ্যে ঢুকে যাচ্ছে, ব্লাডের থেকে মাসেলের মধ্যে ঢুকে যাচ্ছে, সেলের মধ্যে ঢুকে যাচ্ছে, মোট কথা আমাদের বডিতেও ঢুকে যাচ্ছে। আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে করলাম ওই কোয়েশ্চেনটার অ্যান্সার শোনো। কার বডিতে এই ডিডিটির অ্যামাউন্ট সব থেকে হাইয়েস্ট হবে? ক্রপের মধ্যে হবে, না ইনসেক্ট, না ফ্রগ, না স্নেক, না হক? তো সব থেকে বেশি কনসেন্ট্রেশন হবে হকের মধ্যে। তার কারণটা আমি বলে দিচ্ছি। সাপোজ ক্রপের মধ্যে স্প্রে করে মনে করো 1,00,000টা ডিডিটি ঢুকলো, 10,00,000 করে দিলাম, যাই হোক 10,00,000টা ডিডিটি ঢুকলো। এবার ক্রপকে যখন ইনসেক্ট খাচ্ছে তখন ক্রপের পপুলেশনের মধ্যে একটু ডিডিটি কমে গেল, কথাটা বুঝতে পারলা? ক্রপের বডিতে একটু ডিডিটি কমে গেল। এবার ইনসেক্টের বডিতে মনে করো 1,00,000 গেল, এটা 1,00,000 আছে না, তাহলে এখানে গেল 10,000 গেল ইনসেক্টের বডিতে। ক্রপের পপুলেশনে একটু কমে গেল কারণ ক্রপ থেকে ডিডিটি চলে গেল ইনসেক্টের বডিতে, বুঝলা? এবার ইনসেক্টকে যখন ফ্রগ খাচ্ছে তাহলে ইনসেক্টের পপুলেশনে একটু ডিডিটি কমে গেল, ওটা চলে গেল ফ্রগের বডিতে, মনে করো 1,000 গেল। ফ্রগকে যখন স্নেক খাচ্ছে ফ্রগের পপুলেশনে ডিডিটি কমে স্নেকের মধ্যে ঢুকে গেল, মনে করো 100। স্নেককে যখন হক খাচ্ছে স্নেকের পপুলেশনে ডিডিটি একটু কমে গেল, হকের মধ্যে চলে গেল 10।
তাহলে কি হকের মধ্যে এরকম টেন 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 করতে করতে জমছেই জমছেই, হ্যাঁ কি না? কারণ হককে তো আর কেউ খাচ্ছে না। তাই হকের বডিতে ডিডিটির কনসেন্ট্রেশন সব থেকে হবে হাইয়েস্ট, তারপরে একটু কম হবে স্নেকের বডিতে, তারপরে একটু কম হবে ফ্রগের বডিতে, আর একটু কম হবে স্নেকের বডিতে, ক্রপের বডিতে সব থেকে কম হবে। তাহলে এই যে দেখো এরকম ইনক্রিজিং ওয়েতে বাড়ছে, হার্মফুল কেমিক্যাল যে বাড়ছে, এটাকে আবার বলে বায়ো ম্যাগনিফিকেশন। এটাকে বলে ম্যাগনিফাই হচ্ছে, বাড়ছে, ম্যাগনিফিকেশন, বায়ো ম্যাগনিফিকেশন বলে এটাকে। বায়ো কনসেন্ট্রেশন বডির মধ্যে ঢুকে যাওয়া, বডির মধ্যে অ্যাকুমুলেশন হচ্ছে বায়ো কনসেন্ট্রেশন, আর বায়ো ম্যাগনিফিকেশন হচ্ছে এই যে এটা, তারপরে এই যে এটা ব্র্যাকেট করো, এই যে the increase in the concentration of harmful chemical substance like pesticide in the body of living organism at each trophic level of food chain is called biological magnification। এটাও ইম্পর্টেন্ট, পাশে স্টার দিয়ে দাও। তাহলে এবার আমাদের বলো যে এই ওয়ার্ল্ডে, আর্থে কে সবকিছু খায়? হিউম্যান। তাহলে হিউম্যানের কার মধ্যে তাহলে সব থেকে বেশি বায়োম্যাগনিফিকেশন হচ্ছে? হিউম্যানের বডি। কারণ হিউম্যান প্ল্যান্টসও খাচ্ছে, প্রোডিউসারও খাচ্ছে, মানে প্রোডিউসারও খাচ্ছে, হার্বিভোরও খাচ্ছে, কার্নিভোরও খাচ্ছে, সব সবার থেকে পাচ্ছে। তাহলে পেস্ট, হ্যাঁ, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন একটা পেস্টিসাইড, প্লাস্টিকের মতো, যেটা ডাইজেস্ট হয় না, আর ওটার হার্মফুল এফেক্ট হয় বডির মধ্যে। So pesticides are non-biodegradable chemicals, so they get accumulated at each trophic level. এই যে দেখো, since humans occupy the top level in any food chain, so the maximum amount of human harmful chemical pesticide gets accumulated in our bodies. DDT এগুলো মার্ক করো। তাহলে একটা স্যাম্পল প্রবলেম দেওয়া আছে, পিকক, ফ্রগ, গ্রাস, স্নেক, গ্রাস হপার কার বডিতে হার্মফুল কেমিক্যাল সব থেকে বেশি হবে? পিকক। ইয়েস, কারণ গ্রাস হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে গ্রাস হপার, তারপরে হচ্ছে কে ফ্রগ, তারপরে স্নেক, লাস্টে হচ্ছে পিকক। আর আমরা এখনই কি শিখলাম কি, যে টপে যে আছে তার বডিতে সব থেকে বেশি এই হার্মফুল কেমিক্যাল জমা হবে। তাহলে পিকক হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলে আসা হচ্ছে ডিপ্লিশন অফ ওজোন লেয়ার। ডিপ্লিশন অফ ওজোন লেয়ার, হ্যাঁ এখন কমেছে কিন্তু তাও থ্রেটনিং পজিশনেই আছে। এখন তো ক্লোরোফ্লোরো কার্বন আলো তো ইয়ে আছে না, ফ্রিজ বানাইছি না এখন অত বেশি এমিশন হয় না। তো এটা মনে করো আর্থ সারফেস, মন দিয়ে শুনবা, এটা মনে করো আর্থ সারফেস, আর্থ সারফেস থেকে 15 to 60 কিলোমিটার উপরে একটা অ্যাটমসফিয়ারের লেয়ার আছে যেটা হচ্ছে ওজোন লেয়ার। তোমরা পড়েছো না ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার জিওগ্রাফিতে? তো মনে হয় আয়োনোস্ফিয়ারের পরেই ওপরেই আছে এই ওজোন লেয়ারটা, আয়োনোস্ফিয়ারের আগে না। তো ওই জায়গাটায় আছে হচ্ছে ওজোন লেয়ার। তো ওজোন লেয়ার একটা গ্যাস দিয়ে তৈরি, কোন গ্যাস দিয়ে তৈরি? ওজোন গ্যাস দিয়ে তৈরি। ওজোনের ফর্মুলা হচ্ছে O3। বলছি কিভাবে তৈরি হয়। তো ওজোন লেয়ার একটা গ্যাস দিয়ে তৈরি, কি ওজোন গ্যাস, ওজোনের ফর্মুলা কি O3। তো এই ওজোনটা এখানে তৈরি কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে বলছি। দেখো, সান থেকে যেই লাইটটা আসছে, সান থেকে যেই লাইটটা আসছে আমরা কি জানি? ভিবজিওর, VIBGYOR, তাই তো? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এবার এই লাইট গুলো যখন কোনো অবজেক্টের উপরে পড়ে তখন ওই অবজেক্টটাকে আমরা দেখতে পাই, বুঝতে পারলা? তাই এই লাইট গুলোকে বলা হয় ভিজিবল লাইট স্পেকট্রাম। ভিজিবল লাইট স্পেকট্রাম, মন দিয়ে। যখন কোনো লাইট এই যে এই ভিবজিওর যখন কোনো অবজেক্টের উপরে পড়ে, অবজেক্টটা ইলুমিনেট হয়, মানে অবজেক্টটা ভিজিবল হয়, তাই এই লাইট গুলোকে বলা হয় ভিজিবল লাইট স্পেকট্রাম। কিন্তু সান থেকে এই ভিজিবল লাইট স্পেকট্রাম বাদ দিয়েও আরো অনেক লাইট আসে, কিন্তু সেই লাইট গুলো কোনো অবজেক্টকে ইলুমিনেট করে না।
যেমন ইউভি রে, গামা রে, এই রে গুলো কোনো অবজেক্টের উপরে পড়লে অবজেক্ট গুলোকে দেখা যায় না, তাই ওই লাইট গুলোকে বলা হয় ইনভিজিবল, ইনভিজিবল লাইট স্পেকট্রাম আর ইনভিজিবল লাইট। এক্সাম্পল কি কি বললাম? ইউভি রে, তারপরে হচ্ছে গামা রে, এগুলো। তো ভিজিবল লাইট স্পেকট্রাম যেগুলো হয় ওদের ওয়েভলেন্থ অনেক বেশি। ওয়েভলেন্থ বোঝো তো, যে লাইট যে এরকম ওয়েভি ফর্মে আসে, দুটো ওয়েভের পিকের মাঝখানের ডিস্টেন্সটাকে ওয়েভলেন্থ বলে। তো ভিজিবল লাইট স্পেকট্রামের ওয়েভলেন্থ অনেক বেশি, কিন্তু ইনভিজিবল লাইটের ওয়েভলেন্থ খুবই কম, ওয়েভলেন্থ খুবই কম। তাই ভিজিবল লাইট গুলোর মধ্যে একটু লো এনার্জি থাকে, ভিজিবল লাইট গুলোর মধ্যে লো এনার্জি থাকে, কিন্তু ইউভি রে, গামা রে, এগুলোর মধ্যে হাই এনার্জি থাকে, এগুলোর মধ্যে প্রচন্ড বেশি এনার্জি থাকে, এতটা এনার্জি থাকে যে এটা তোমার স্কিনকে পিয়ার্স করে বডির ভিতরে ঢুকে যেতে পারে, আর চোখের মধ্যে ঢুকে যেতে পারে, আর চোখের মধ্যে তোমার চোখের ক্ষতি করতে পারে বা স্কিনের ক্যান্সার করতে পারে। যদি গাছের পাতার উপরে পড়ে, পাতার উপরে পুড়ে যেতে পারে। যেমন এক্স রে, এক্স রেও একটা শর্টার ওয়েভলেন্থের লাইট, কিন্তু এক্স রে দিয়ে কোনো জিনিসকে ইলুমিনেট করা যায় না। এক্স রে তোমার বডিকে পিয়ার্স করে বোনসের পিকচার বানাতে পারে। তা এক্স রে এর মধ্যে হাই এনার্জি আছে। তো এবার ব্যাপারটা কি, যে এই যে ইউভি রে, গামা রে, এগুলো যদি আমাদের আর্থে চলে আসে, কারণ সান থেকে তো শুধু ভিজিবল লাইট স্পেকট্রাম আসে না, ইনভিজিবলও আসে, তাহলে আমাদের আর্থে কিন্তু লাইট বলে আর কিছু থাকতো না যদি এই ইউভি রে, গামা রে যদি চলে আসতো। তো ওজোন লেয়ারটা আমাদেরকে এখান থেকে বাঁচায়। কিভাবে বাঁচায়? যে ওজোন লেয়ারে অক্সিজেন এই ইউভি রের জন্য, এই ইউভি রের এনার্জির জন্য অক্সিজেন ব্রেকডাউন হয়ে অক্সিজেন অ্যাটমে কনভার্ট হয়ে যায়। আবার এই অক্সিজেন অ্যাটম আবার অক্সিজেন মলিকিউলের সঙ্গে এই ইউভি রের এনার্জিকে ইউজ করেই আবার O3 হয়ে যায়। দেখো O2 প্লাস ও হয়ে গেল O3। আবার এই O3 আবার ব্রেকডাউন হয়ে অক্সিজেন মলিকিউল আর অক্সিজেন অ্যাটমে কনভার্ট হয়ে যায়। আবার ও অক্সিজেন মলিকিউল ভেঙে গিয়ে অক্সিজেন অ্যাটম হয়ে যায়। সেই অক্সিজেন অ্যাটম আবার অক্সিজেন মলিকিউলের সঙ্গে লেগে আবার O3 বানায়। তার মানে এখানে O3 ফরমেশন, ব্রেকডাউন, O3 ফরমেশন আর ব্রেকডাউন এটা কন্টিনিউয়াস ওয়েতে হতেই থাকে। আর এটার জন্য ইউভি রে এর মধ্যে যত এনার্জি আছে সব এখানে অ্যাবজর্ব হয়ে যায়, আর ইউভি রেটা আমাদের আর্থে আসতে পারে না। কথাটা বুঝলা? এইভাবে ওজোন লেয়ার আমাদেরকে হার্মফুল ইউভি রে থেকে বাঁচায়। কিন্তু কি হচ্ছে, যে আমাদের গ্ল্যামারাস লাইফস্টাইলের জন্য, যেরকম ফ্রিজ, ফ্রিজার, তারপরে এসি, তারপর হচ্ছে অ্যারোসল। অ্যারোসল কি, ওই যে দেখো একটা স্প্রের ছবি দেওয়া আছে, রুম ফ্রেশনারের একটা ছবি দেওয়া আছে, তাই না? ওগুলোর মধ্যে একটা গ্যাস থাকে যেটা নাম হচ্ছে CFC। এইদিকে দেখো, সি মানে ক্লোরো, ক্লোরিন আছে, এফ মানে ফ্লুরিন, ফ্লোরো মানে ফ্লুরিন আছে, আর সি মানে কার্বন, কার্বন আছে। এই গ্যাসগুলো যখন তোমার ওপরের দিকে যখন উপরে উঠে যায়, ওজোন লেয়ার অব্দি যখন চলে যায়, তখন এই কেমিক্যাল রিয়াকশন গুলোতে এরা ইন্টারফেয়ার করে। সাপোজ এই অক্সিজেনটা, অক্সিজেনটা দেখা গেল কার্বনের সাথে বাইন্ড হয়ে C+O2 হয়ে গেল CO2, তাহলে কি আর ওজোন তৈরি হবে? হবে না। এই ওজোন আর তৈরি হতে পারবে না, এই জায়গাগুলোতে ইন্টারফেয়ার করছে কার্বন, ক্লোরিন, এরা ইন্টারফেয়ার করে ওজোন ফরমেশন আর হতে দেয় না। তার জন্য কি হচ্ছে, যে ওজোনের যে লেয়ারটা ওটা ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে, থিন হয়ে যাচ্ছে। ইভেন এতটা থিন হয়ে যাচ্ছে যে এই জায়গাটা এরকম হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে, এরকম এরকম ফুটো হয়ে যাচ্ছে। আর ওই ফুটো দিয়ে ইউভি রে চলে আসছে আর্থে। আর তার জন্য আমাদের চোখের প্রবলেম হয়ে যাচ্ছে, ক্যাটারাক্ট, স্কিনের প্রবলেম হয়ে যাচ্ছে, স্কিন ক্যান্সার, এরকম হয়ে যাচ্ছে। তাহলে দেখো ওজোন, ওজোন লেয়ার কিভাবে তৈরি হয় আর ওটা আমাদেরকে কিভাবে বাঁচায় সেটা দেখো এখান থেকে দেওয়া আছে। এই যে O2 প্রথমে ভেঙে O+O হয়ে গেল, আবার O2 আবার O এর সাথে লেগে O3 হয়ে গেল, আবার O3 ব্রেকডাউন হয়। কত কিলোমিটার উপরে আছে? 15 থেকে 60 কিলোমিটার। আর ওজোন আমাদেরকে, ওজোন আমাদেরকে কিভাবে বাঁচায়, যে সরি আমাদের এটা হচ্ছে এখান থেকে এতটা মার্ক করো আগে, যে এতটা মার্ক করো কিভাবে ওজোন ফরমেশন হয় আর
ওজোন আমাদেরকে কিভাবে বাঁচায়, যে দ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন হ্যাভ এক্সট্রিমলি হার্মফুল এফেক্ট অন হিউম্যান বিং, আদার অ্যানিমাল অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্ট। এই যে এখান থেকে ফোর্থ লাইন, ওজোন ইজ ফর্মড হাই আপ, এখান থেকে। আর এটা ইউভি রে এর জন্য কি কি ক্ষতি হয় এখান থেকে মার্ক করো। আল্ট্রাভায়োলেট রে ক্যান কজ স্কিন ক্যান্সার, এই যে দেখো স্কিন ক্যান্সারের ছবি দেওয়া আছে। দে অলসো ড্যামেজ দ্য আইস বাই কজিং অ্যান আই ডিজিজ কল্ড ক্যাটারাক্ট, চোখে ছানি পড়ে যায়। প্লাস আল্ট্রাভায়োলেট রে ড্যামেজ ইমিউন সিস্টেম বাই লোয়ারিং বডিজ রেজিস্ট্যান্ট টু ডিজিজ, আমাদের ইমিউন সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়। এই যে দেখো আন্টার্কটিকা, এই যে আন্টার্কটিকার উপরে কত বড় একটা ওজোন হোল এখানে আছে। ওজোন লেয়ারটা এখানে এতটাই পাতলা যে এখান দিয়ে ইউভি রে ঢুকে যাচ্ছে নর্থ পোল আন্টার্কটিকার উপরে। হ্যাঁ, এটার জন্য গ্লোবাল ওয়ার্মিং তো হচ্ছে। তো এটার কারণ কি? এই যে দেখো ওজোন ডিপ্লিশনের কারণ কি, ওজোন ডিপ্লিশনের কারণ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন এখান থেকে মার্ক করো। কোথা থেকে এই ক্লোরোফ্লুরোকার্বন গুলো তৈরি হয়? রেফ্রিজারেটর, এই যে দেখো কুল্যান্ট, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ফায়ার এক্সটিংগুইশার, অ্যারোসল স্প্রে, এগুলোর থেকে সিএফসি বের হয়। আর ওটা কিভাবে ওজোন লেয়ারকে ডিপ্লিশন করছে সেটা এখানে বলা আছে। তো তার জন্য কি করেছে ওয়ার্ল্ড লিডাররা, কি করেছে? ইন 1987, ইন অ্যান অ্যাটেম্প্ট টু প্রোটেক্ট ওজোন লেয়ার, দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি forged an agreement among its member countries to freeze CFC production at 1986 level. 1986 এ যতটা সিএফসি প্রডিউস হতো এই এসি রেফ্রিজারেটরের জন্য, তার থেকে কম লেভেলের যাতে তৈরি হয় সেই রকম মডেলের এসি, সেই রকম মডেলের ফ্রিজ, এগুলো বানানোর সাজেশন দেওয়া হয়। সো নেক্সট চলে আসো, ম্যানেজিং দ্য গার্বেজ উই প্রডিউস। হোয়াট ইজ গার্বেজ? দ্য হাউস হোল্ড ওয়েস্ট অর রাবিশ ইজ কল্ড গার্বেজ। যেগুলো আমরা ইউজ করি না সেগুলোকে বলা হয় গার্বেজ। সেই গার্বেজ গুলোকে আমরা কিভাবে ম্যানেজ করব, গার্বেজ গুলোকে কিভাবে ম্যানেজ করব? সো ম্যানেজ করার জন্য তোমাদের বইতে 5টা ম্যানেজমেন্ট দেওয়া আছে: রিসাইক্লিং, প্রিপারেশন অফ কম্পোস্ট, ইনসিনারেশন, ল্যান্ডফিল আর সিওয়েজ ট্রিটমেন্ট। রিসাইক্লিং, রিসাইক্লিং কোনগুলোকে করা হয়? বায়োডিগ্রেডেবল না নন বায়োডিগ্রেডেবল? নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল যেরকম মনে করো প্লাস্টিক, মেটাল, এগুলোকে আবার রিসাইকেল করা যাতে ওগুলোর ইউজ কমানো যায়। তাহলে রিসাইক্লিং, এগুলো ছোট থেকে পড়ছো, রিসাইক্লিং। নেক্সট চলে আসো প্রিপারেশন অফ কম্পোস্ট। কম্পোস্ট মানে মনে আছে? হিউমাস। হিউমাস মানে কি? অর্গানিক ফার্টিলাইজার, তাই কি না? অর্গানিক ফার্টিলাইজার। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে বলো তো কম্পোস্ট বানিয়ে কোন ধরনের ওয়েস্টকে আমরা ম্যানেজ করব? বায়োডিগ্রেডেবল না নন বায়োডিগ্রেডেবল? বায়োডিগ্রেডেবল। কোন বায়োডিগ্রেডেবল ওয়েস্টকে আমরা ম্যানেজ করব? রিসাইক্লিং করে করব হচ্ছে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টকে, আর কম্পোস্ট বানিয়ে করব হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্টকে। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেরকম মনে করো প্রতিদিনের এই যে লেফট ওভার ফ্রুট, ভেজিটেবল পিলস মানে ভেজিটেবলস এর যে চোচাগুলো, লিভস অফ পটেড প্ল্যান্ট এটসেট্রা, এগুলোকে কিভাবে কম্পোস্ট বানাতে হয়? যে মনে করো এরকম মাটি খুঁড়ে বা এরকম একটা ট্যাঙ্কির মধ্যে নিচে আগে সয়েল দিলাম, তার উপরে অর্গানিক ম্যাটার দিলাম, তার উপরে আবার সয়েল দিলাম, তারপরে আবার অর্গানিক ম্যাটার দিলাম, এরকম করে অনেকগুলো লেয়ার, সেভারাল লেয়ার আমরা বানালাম। আর তারপরে বেশি না 2 থেকে 3 মান্থসের মধ্যে এই অর্গানিক ম্যাটার গুলো ডিকম্পোজার হয়ে এগুলো হিউমাস আর কম্পোস্টে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখো কম্পোস্টের ছবিটা দেওয়া আছে। তারপরে এগুলোকে আমরা ক্রপ ফিল্ডে দিয়ে দিতে পারবো। তাহলে প্রিপারেশন অফ কম্পোস্ট। নেক্সট চলে আসা হচ্ছে ইনসিনারেশন। ইনসিনারেশন মানে হচ্ছে প্লাস্টিক বা মেটাল, এই যে ধরো প্লাস্টিকের বোতল যেগুলো অনেকবার রিসাইক্লিং হয়ে গেছে আর করা যাবে না, এগুলোকে রাখার জন্য অনেক জায়গা লাগবে। তো এগুলোকে কি করে করে দেওয়া হয়? এগুলোকে পুড়িয়ে ফেলা হয়। পুড়ালেও কিন্তু এগুলো যে বায়োডিগ্রেডেবল হয়ে যায় তা না, এগুলো নন বায়োডিগ্রেডেবলই থাকে,
কিন্তু এদের সাইজটা ছোট হয়ে যায়। তোমরা কি জানো ছোট্ট এরকম সলিড প্লাস্টিকের বল থেকে এরকম বড় বড় বোতল বানানো হয়, প্লাস্টিকের বোতল বানানো হয় ছোট্ট এরকম সলিড একটা প্লাস্টিকের একটা ইয়ে থেকে, টুকরা থেকে। তো ইনসিনারেশন করে কি করা হয় যে মোর দ্যান 1000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে ওর ভলিউমটাকে কমিয়ে দেওয়া হয়। এই যে দেখো এখানে একটা ইনসিনারেশন মেশিনের ছবি দেওয়া আছে, এই যে এটা। আর এখান থেকে যে টক্সিক ধোঁয়াগুলো বেরোচ্ছে ওটা কিন্তু একটা চিমনি দিয়ে অনেক উপরে ছেড়ে দেওয়া হয়, যাতে ডাইরেক্টলি আমরা ওটা ইনহেল না করি। এই সেগুলো তো অনেক চিমনি দিয়ে জায়গায় থাকে রাস্তার মধ্যে। থাকে তো। তো ইনসিনারেশন মেশিন তো দেখো ইনসিনারেট করে কোন কোন ধরনের ওয়েস্ট গুলোকে ইনসিনারেট করা হয়। এই যে যেমন ধরো মিউনিসিপালিটি এরিয়ার যে ওয়েস্ট গুলো, তারপরে হচ্ছে এই যে হসপিটাল হসপিটাল থেকে যেগুলো আসে, এই যে কেমিক্যাল ওয়েস্ট, বায়োলজিক্যাল ওয়েস্ট, হাউস হোল্ড ওয়েস্ট, মনে করো সিরিঞ্জ, তারপরে হচ্ছে ইনজেকশন যে দেয় সিরিঞ্জ, বা মনে করো ওই যে মেডিসিনের যে ইয়েগুলো, ব্যাগগুলো, মেডিসিনের যে কি বলবো প্যাকেট গুলো, সেগুলোকে ইনসিনারেট করে দেওয়া হয়। আর নেক্সট চলে আসা হচ্ছে ল্যান্ডফিল। ল্যান্ডফিল করেও আমরা গার্বেজকে ম্যানেজ করতে পারি। আচ্ছা প্রথমে দেখো, মনে করো এরকম একটা এরিয়া আছে, এখানে মনে করো সিটি আছে, বা মনে করো কোনো ভিলেজ আছে একটা, এরকম একটা এরিয়া, বিশাল বড় একটা ডিস্ট্রিক্ট। তো এটা যেতে 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 হঠাৎ করে এরকম কিছু লো ল্যান্ড পাওয়া যায়। দেখবে হাইওয়ের পাশ দিয়ে যাবে, কোনো মাঝে মাঝে দেখবে বড় বড় বিশাল বড় বড় গর্ত, এরকম কিছু লো ল্যান্ড পাওয়া যায়। আহ রায়গঞ্জে হোক, যেরকম আমি দেখেছি হচ্ছে দমদমে, ওই জায়গাটাতে, দমদমের ওই জায়গা। তো এই লো ল্যান্ড গুলোতে কি বলতো, যে বছরে মনসুন সিজনে একটু জল টল জমে, কিন্তু মোস্ট অফ দা ইয়ার এগুলো ড্রাই থাকে। তো এই জায়গাগুলো কি করা হয়, যে সিটি বা ভিলেজের যত নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ওগুলো এখানে ফেলা হয়, ওগুলো এখানে ফেলা হবে, তারপরে একটা সয়েলের লেয়ার দিয়ে দেওয়া হবে, নাহলে ইনসিনারেট করে ফেলা হলো, তারপরে আবার মনে করো ওয়েস্ট ফেলা হলো, তারপরে আবার সয়েল, আবার ওয়েস্ট, এরকম দিয়ে এরকম এই লেভেলে নিয়ে আসা হলো, এতটা নিয়ে আসা হলো। মানে কি, ল্যান্ড ফিল, ল্যান্ড ফিল পয়েন্টটা কি আছে, ল্যান্ড ফিল মানে লো ল্যান্ডকে ফিল করা হলো গার্বেজ দিয়ে। এবার করতে করতে তারপরে রোলার দিয়ে প্রেসার করে করে এই জায়গাটাকে পুরো একদম পাথর টাথর দিয়ে আরো সলিড করে এর উপরে আবার কনস্ট্রাকশন করা যেতে পারে। বুঝতে পারলা? বাট হেভি কনস্ট্রাকশন করা যাবে না, এত বড় বিল্ডিং না, ছোট ছোট রেসিডেন্সিয়াল এরিয়া বানানো যেতে পারে। তাই এইভাবেও কিন্তু ল্যান্ড ফিল করে গার্বেজকে ম্যানেজ করা যায়। আর লাস্ট হচ্ছে তোমার সিওয়েজ ওয়াটার ট্রিটমেন্ট। সিওয়েজ ওয়াটার ট্রিটমেন্ট, এটার পাশে স্টার দিয়ে রাখো। দেখো সিটি, তারপরে হচ্ছে মনে করো ছোট ছোট যে টাউন গুলো হয়, আমাদের সিওয়েজ সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম তো থাকেই। তো কি মনে হয় যে এই ড্রেন গুলোর জলগুলো আলটিমেটলি কোথায় যায়? ড্রেনের জলগুলো আলটিমেটলি যায় হচ্ছে কিন্তু রিভারে, না হলে পন্ডে, কোনো ওয়াটার বডিতে চলে যায়, বা ওশানে চলে যায়। ওইখানে এই জিনিসগুলো, এই সুয়েজ গুলো ডিসচার্জ, সুয়েজ মানে হচ্ছে ড্রেনের জল, তাহলে ওয়াটার বডি গুলো পলিউটেড হয়ে যাচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে। ওয়াটার পলিউশন হলে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট, অ্যাকোয়াটিক যে প্ল্যান্ট অ্যানিমাল ওরা মারা যাচ্ছে। তাহলে কি, ডাইরেক্টলি এই সিওয়েজ ওয়াটারকে ডাইরেক্টলি ওয়াটার বডিতে না ছেড়ে তার আগে যদি আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে পারি, ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি বসানো যায় যেটা সুয়েজ ওয়াটারকে ক্লিন করে তারপরে ছাড়ছে, তাহলে কিন্তু ওয়াটার পলিউশন অত হবে না। তাহলে স্যার এই ট্রিটমেন্ট প্ল্যান্টে কি থাকে? ট্রিটমেন্ট প্ল্যান্টে অনেকগুলো অনেকগুলো ট্যাঙ্ক থাকে, এরকম অনেকগুলো ট্যাঙ্ক থাকে। তো মনে করো একটা সাইড থেকে, এই দিক থেকে সিওয়েজ ওয়াটারকে পাস করানো হচ্ছে, সিওয়েজ ওয়াটার। তো এইখানে কতগুলো এরকম নেট বসানো থাকে, এখানে কতগুলো এরকম নেট বসানো থাকে, আমি একটা নেটই আঁকাচ্ছি, বাট অনেকগুলো নেট বসানো থাকে। আর এই নেটের মধ্যে মনে করো বড় বড় যে প্লাস্টিকের বোতল বা ছোট ছোট প্লাস্টিকের টুকরোগুলো এখানে আটকে গেল, তাহলে শুধু ড্রেনের জলটা গিয়ে জমা হচ্ছে এই ট্যাঙ্কিটাতে।
এইটাকে বলা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এগুলো নেই বলছি। সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এই সেডিমেন্টেশন ট্যাঙ্কে কি হবে, হ্যাঁ, যেগুলো তোমার একটু ভারী পার্টিকেল গুলো, সয়েল না হলে স্যান্ড, হ্যাঁ, এই পার্টিকেল গুলো নিচের দিকে সেডিমেন্ট হয়, নিচের দিকে এরকম করে সেডিমেন্ট হয়, এরকম করে সেডিমেন্ট হয়। তাহলে জলটা একটু ক্লিন হয়ে গেল। নেক্সট কি করা হবে, যে এই ওয়াটারটাকে অন্য আর একটা ট্যাঙ্কিতে পাস করা হবে, অন্য আর একটা ট্যাঙ্কিতে পাস করা হয়। এবার এই জলটা তো ফুললি ক্লিন না, এর মধ্যে তো অনেক অর্গানিক ওয়েস্টও আছে। অর্গানিক ওয়েস্ট, মনে করো হিউম্যানের ফিসিস, হিউম্যানের ইউরিন, তারপরে মনে করো অনেক রকম তেল টেল, আরো অনেক কিছু অর্গানিক ওয়েস্ট আছে। তো কি করা হয়, যে এইখানে কিছু ব্যাকটেরিয়া মানে ডিকম্পোজার ছেড়ে দেওয়া হয়। ডিকম্পোজাররা এই অর্গানিক ওয়েস্ট গুলোকে ডিকম্পোজ করে আবার নিচের দিকে জমা করে। অনেকদিন লেগে যায়। না, এগুলো যাতে খুব তাড়াতাড়ি হয় তার জন্য অক্সিজেন সাপ্লাই দেওয়া থাকে, অনেক বিশাল বড় সেটআপ। তাহলে এখানে সব অর্গানিক ওয়েস্ট গুলো এখানে জমা হয়ে গেল। আর তারপরে কি করা হয়, যে লাস্টে আর একটা ট্যাঙ্কি থাকে, ওই ট্যাঙ্কিটাতে ক্লোরিনেশন ট্যাঙ্ক বলে, যেটাতে ক্লোরিন মিশানো হয় জলের মধ্যে। ক্লোরিন মিশালে অনেক জার্মস মারা যাবে। তারপরে এই ক্লিন ওয়াটারটাকে এইবার ওয়াটার বডিতে ছাড়া হবে। আরো অনেকগুলো ট্যাঙ্কি থাকে, সবগুলো বললাম না। লাস্টে কি করা হয়, যে এই যে অর্গানিক ওয়েস্ট গুলো যে বের হলো, এই অর্গানিক ওয়েস্ট গুলোকে ট্যাঙ্কি থেকে বের করে আর একটা ট্যাঙ্কিতে স্টোর করা হয়। তো এই অর্গানিক ওয়েস্ট গুলো যখন ডিকম্পোজিশন হয়, তখন এখান থেকে একটা গ্যাস বেরোয়, যে গ্যাসটার নাম হচ্ছে মিথেন, CH4, আমরা কেমিস্ট্রিতে করেছি। এটাকে বায়োগ্যাস বলে। আর এই বায়োগ্যাসটা দিয়ে আমরা কিন্তু, এই বায়োগ্যাসটা ইনফ্লেমেবল, মানে এটা দিয়ে আমরা গ্যাস চালাতে পারি, জেনারেটর চালাতে পারি, ইনফ্লেমেবল। আর বাঁচা কুচা যে অর্গানিক ওয়েস্ট, এগুলোকে আমরা ম্যানিওর মানে কম্পোস্ট হিসাবে আবার তোমার হচ্ছে ক্রপ ফিল্ডেও আবার দিতে পারি। এই যে গোটা সিস্টেমটা, ট্রিটমেন্টের যে গোটা সেট আপটা, এটাকেই বলা হয় সিওয়েজ ওয়াটার ট্রিটমেন্ট। এই যে দেখো এখানে একটা ছবি আছে, এই যে ট্যাঙ্কি গুলো যে দেখা যাচ্ছে, এগুলো ছোটখাটো ট্যাঙ্কি না, এগুলো মনে করো এই গোটা বিল্ডিং এর যতটা এরিয়া তত বড় ট্যাঙ্কি, বিশাল বড় বড় ট্যাঙ্কি। হ্যাঁ, এখানে ফোম কাটার জন্য ফোম ব্রেকার থাকে, অনেক সেট আপ আছে, অনেক বিশাল বড়। দিল্লিতে আছে এরকম বড় বড় কিছু, বড় বড় মেট্রো সিটি গুলোতে কিছু আছে এরকম। তো সিওয়েজ ট্রিটমেন্ট তোমরা এখান থেকে পড়বে, এখান থেকে এই যে এতটা লাস্টের দিকে যে আমি যে বললাম, যে অর্গানিক ম্যাটার যেখান থেকে হচ্ছে তোমার এই যে বায়োগ্যাস, সিওয়েজ গ্যাস, তারপরে হচ্ছে ম্যানিওর বানানো হয়, সেটাও কিন্তু এখানে বলা আছে। নেক্সট, প্রত্যেকবার তোমরা কি করো, যে আমি লাস্টে যেই কথাগুলো বলি সেই কথাগুলোকে অত ধ্যান দাও না, আর ওইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা চলে আসে পরীক্ষায়। এই পার্টটা থেকে একটা কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা কি, প্লাস্টিক কাপ। ঠিক আছে, প্লাস্টিক কাপ দিয়ে একটা কোয়েশ্চেন আছে, যে প্লাস্টিক তো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল একটা মেটেরিয়াল, যেটাতে মাটিতে ফেলে দিলে সয়েল পলিউশন হচ্ছে, ড্রেনের মধ্যে ফেলে দিলে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে, আর এটা ডিকম্পোজও হয় না। তাহলে এটার অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ বলা যেতে পারে কুলহার, ডিসপোজেবল কাপ মেড অফ ক্লে, ওই যে মাটির কাপগুলো। কিন্তু এটারও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি ডিসঅ্যাডভান্টেজ? যে ইউজ অফ এ লট অফ ক্লে ফর মেকিং মিলিয়নস অফ কুলহার ডেইলি লেড টু দ্য লস অফ ফার্টাইল টপ সয়েল ফিল্ড। মানে যখন আমি কুলহার বানাচ্ছি, কোনো একটা জায়গা থেকে মাটিকে কেটে নিয়ে এসে বানাচ্ছি, ফার্টাইল মাটিকে তুলে, তাহলে ওই জায়গাটায় সয়েল ইরোশন হয়ে গেল, তাহলে কুলহার বানানোর জন্য আবার সয়েল ইরোশন হয়ে যাচ্ছে। তাহলে স্যার উপায় কি? উপায় বলা যেতে পারে পেপার কাপ। কিন্তু স্যার এটারও আবার ফুললি সলিউশন হলো না, কারণ পেপার বানানোর জন্য আবার ডিফরেস্টেশন করতে হচ্ছে। পেপার কাপ হতে পারে, এখানে পেপার কাপ দেওয়া আছে, পেপার কাপই দেওয়া আছে, শুধু দেখো দুটোই পেপার কাপ। আর পেপার কাপকে বার্নিং করলে মানে ইয়েও হয় না, টক্সিক গ্যাসও প্রডিউস হয় না। পেপার কাপ তো গোটা পেপার থাকে, ওটা তো কিছু প্লাস্টিক প্লাস্টিক থাকে। এখন এক ধরনের কাপ বেরিয়েছে জানো, বিস্কিট কাপ। খাওয়া যায়। হ্যাঁ, কাপ বিস্কিটের ফ্লেভারের, ওটার মধ্যে চা ঢেলে খাওয়ার পরে কাপটাও খেয়ে দেয়, বিস্কিট কাপ। আইসক্রিমের মধ্যে। হ্যাঁ, আইসক্রিম কোনের মতো অনেকটা। ওখানে তো কাটলাটিও পাওয়া যায়।
এবার খাওয়া যাবে